হ্যালো এভরিওয়ান। এখন আমি তোমাদের সঙ্গে জনবসতি বা সেটেলমেন্ট সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এই টপিকসে আমি তোমাদের সঙ্গে জনবসতি, বসতির শ্রেণীবিভাগ, বসতির প্রকারভেদ এবং নকশা, শহরের কার্যাভিত্তিক শ্রেণীবিভাগ এবং তোমার বসতির সমস্যা, এগুলো সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা একটু মন দিয়ে শোনো, দেখো জিনিসটা তোমাদের পরিষ্কার হয়ে যাবে। তাহলে দেখো, আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে বসতি কাকে বলছে এবং বসতির বৈশিষ্ট্যটা কি, সেটেলমেন্ট বা বসতি। তাহলে বসতি কোনটাকে বলছে? বলছে কোনো অঞ্চলে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে সুনির্দিষ্ট কিছু সুযোগ সুবিধার ভিত্তিতে মানুষ যখন সম্মিলিত বা স্থায়ী আশ্রয়স্থল গড়ে তোলে, যেখানে তারা দৈনন্দিন কাজকর্ম সম্পন্ন করে এবং বিভিন্ন দিকে যাতায়াতের পথ তৈরি করে, তখন তাকে বসতি বা জনবসতি বা সেটেলমেন্ট বলা হয়। তাহলে মানুষ স্থায়ীভাবে বসবাস করবে, বাড়িঘর করবে, যাতায়াত গড়ে তুলবে এবং সেখানে তোমার দৈনন্দিন কাজকর্ম সম্পাদন করবে। এই যে তোমার চারটে ক্রাইটেরিয়া মোটামুটি যখনই ফুলফিল করবে, তখনই সেই জিনিসটাকে আমরা বসতি বা জনবসতি বা ইংরেজিতে সেটেলমেন্ট আমরা বলবো। এবার এই বসতির কতগুলো বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য বলতো? বলছে বসতি হলো মানুষের স্থায়ীভাবে বসবাসযোগ্য একটি সুসংহত আধার, অর্থাৎ এই জায়গাতে তারা কিন্তু স্থায়ীভাবে বসবাস করছে। 2 নম্বর কি? বিভিন্ন প্রাকৃতিক প্রতিকূল অবস্থা যেমন ঝড়, বৃষ্টি, বন্যা, খরা প্রভৃতি থেকে রক্ষার আশ্রয়স্থল হচ্ছে বসতি। 3 নম্বর, মানুষ পারিপার্শ্বিক পরিবেশকে অনুধাবন করে বসতি স্থাপন করে। 4 হচ্ছে মানুষের মৌলিক চাহিদার উপরে নির্ভর করে বসতি গড়ে ওঠে। মৌলিক চাহিদা মানে খাদ্য, বস্ত্র, বাসস্থান। এই 3টে চাহিদা যেখান থেকে তোমার পরিপূরণ হবে সেখানে কিন্তু বসতি গড়ে ওঠে। মানুষকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিরাপত্তা প্রদান করে বসতি। প্রত্যক্ষ পরোক্ষ মানে ধরো আমরা যখনই একটা জায়গাতে কতগুলো মানুষ যখন বসবাস করে বসতি গঠন করব, তখন আমরা কি বলতো, একে অপরের তোমার সহযোগিতা বা একজন আছি আরেকজন আছি তাই সাহস মনের মধ্যে জন্মাবে, এই জিনিসগুলো কিন্তু বসতির মধ্যে গড়ে ওঠে, যেটাকে তোমার যখনই তখন সেই জিনিসটাকে আমরা বসতি বলতে পারি। তাহলে এই গেল তোমার বসতির বৈশিষ্ট্য। এরপরে যেটা আছে দেখো, বলছে বসতি গড়ে ওঠার কারণগুলি কী কী। তাহলে দেখো, কোনো একটা জায়গাতে যে বসতি গড়ে উঠছে তার জন্য কতগুলো কারণ আছে। এই কারণগুলোকে আমরা মোটামুটি প্রাকৃতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং জৈবিক, এই তোমার 5টা কারণে আমরা ভাগ করতে পারছি। এবারে প্রাকৃতিক কারণ কোনটাকে বলছে? জনবসতি গড়ে ওঠার ক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো অঞ্চল বসতি গড়ে ওঠার জন্য ওই অঞ্চলে ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা প্রভৃতি প্রাকৃতিক উপাদানগুলির প্রভাব বিস্তার করে। ভূপ্রকৃতি কী আছে? ওই যে প্রকৃতির তারতম্যের কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের জনবসতি পরিলক্ষিত হয়। ভূমির ঢাল, উচ্চতা প্রভৃতি জনবসতি গড়ে উঠতে প্রভাব বিস্তার করে। পার্বত্য অঞ্চলে ঢালের কারণে উপযুক্ত স্থানের অভাবে বিক্ষিপ্ত জনবসতি গড়ে উঠেছে। আবার নদী গঠিত সমতল অঞ্চলে অধিক সুযোগ সুবিধা থাকার কারণে গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে উঠেছে। উদাহরণ কি বলছে? ভারতের উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলে ভূমির ঢালের জন্য বিক্ষিপ্ত জনবসতি গড়ে উঠেছে। আবার ভারতের পশ্চিম উপকূলের সমতল ভূপ্রকৃতি গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে তুলতে সাহায্য করেছে। তাহলে এই হচ্ছে তোমার ভূপ্রকৃতি। এবার দেখো জলবায়ু কীভাবে তোমার প্রভাব বিস্তার করছে। বলছে কোনো স্থানে জলবায়ু বসতি গড়ে ওঠার পক্ষে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। উষ্ণতা এবং বৃষ্টিপাত, বলছে জলবায়ুর এই দুটি উপাদান জনবসতির বিস্তারে অনেকাংশে দায়ী। উদাহরণ হচ্ছে অত্যধিক উষ্ণতা অথবা প্রচণ্ড শীতলতার কারণে মরু অঞ্চলে বা হিমমণ্ডলে জনবসতি খুব কম। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অধিক উষ্ণতা এবং বৃষ্টিপাতের জন্য কম জনবসতি গড়ে উঠেছে। অন্যদিকে উপক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে মাঝারি উষ্ণতা এবং বৃষ্টিপাতের জন্য সর্বাধিক জনবসতি বিস্তার লাভ করেছে। এবার দেখো মৃত্তিকা এটা চাষবাসের উপরে তোমার প্রভাব বিস্তার করে। মৃত্তিকার গঠন এবং উর্বরতা জনবসতি বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পলি এবং রেগুড় মৃত্তিকা সমৃদ্ধ অঞ্চলে চাষাবাদের সুযোগ সুবিধার জন্য গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে উঠেছে। অন্যদিকে ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চলে চাষাবাদের সুবিধা কম থাকায় বিক্ষিপ্ত জনবসতি গড়ে উঠেছে। উদাহরণ হচ্ছে ভারতের গাঙ্গেয় সমভূমি অঞ্চল পলি সমৃদ্ধ হওয়ায় ভারতের এই অঞ্চলে অধিক জনবসতি গড়ে উঠেছে। এবার দেখো জলটা কি বলছে? পর্যাপ্ত জলের যোগানযুক্ত অঞ্চলে অধিক জনবসতি গড়ে উঠেছে, কারণ পানীয় জলের চাহিদার পাশাপাশি অন্যান্য নিত্য প্রয়োজনীয় কাজেও পর্যাপ্ত পরিমাণ জলের প্রয়োজন হয়। নদী তীরবর্তী অঞ্চলে সাধারণত রৈখিক বা দণ্ডাকৃতি জনবসতি গড়ে ওঠে। আবার মরু অঞ্চলে মরুহ্রদকে কেন্দ্র করে মরুদ্যান এবং মরুদ্যানকে কেন্দ্র করে গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠে। এবার দেখো সূর্যের অবস্থান। এখানে কি বলছে? কোনো অঞ্চলে জনবসতি গড়ে ওঠার কারণে অনেক সময় সূর্যের অবস্থান এবং সূর্যশ্রী পতন কোণের উপর নির্ভর করে। উদাহরণ কি? অধিক সত্যের জন্য
ইউরোপ মহাদেশের অধিকাংশ দেশগুলিতে বাড়িগুলি সূর্যালোকমুখী হয় এবং ভারতের নৈনিতালে সূর্যালোকের চাহিদার জন্য অধিকাংশ বাড়ি দক্ষিণমুখী ঢাল বরাবর গড়ে ওঠে। তাহলে এই গেল তোমার প্রাকৃতিক। এবার অর্থনৈতিক পরিবেশের মধ্যে কি আছে, প্রথমেই দেখো আছে বনভূমির অবস্থান। বলছে বনভূমির মূল্যবান কাঠ, জ্বালানি কাঠ, মধু, তোমার মোম, পশু শিকার প্রভৃতির জন্য বনভূমির পাশে কিন্তু বসতি গড়ে উঠছে। আর কি আছে দেখো, মৎস্য ক্ষেত্রের অবস্থান, অর্থাৎ জলাভূমির যে মৎস্য চাষ হয়, যে পৃথিবীর যে সমস্ত অঞ্চলে বাণিজ্যিক মৎস্য ক্ষেত্র রয়েছে সেখানে মাছ সংগ্রহকে কেন্দ্র করে জনবসতি গড়ে উঠেছে। খনিজ সম্পদের অবস্থান, যে খনিজ সম্পদের প্রকৃতি আকৃষ্ট হয়েও মানুষ একটি নির্দিষ্ট অঞ্চলে জনবসতি গড়ে তোলে। আবার যে সকল অঞ্চলে খনিজ সম্পদ ভিত্তিক শিল্প গড়ে উঠেছে সেখানেও শ্রমিকরা জনবসতি গড়ে তোলে। এবার ধরো সাংস্কৃতিক এবং সামাজিক কারণ, বলছে অনেক ক্ষেত্রে সাংস্কৃতিক ও সামাজিক কারণকে কেন্দ্র করে কোনো অঞ্চলে জনবসতি গড়ে ওঠে। কোনো অঞ্চলে জনবসতি কম থাকলেও শিক্ষা কেন্দ্র বা সাংস্কৃতিক কেন্দ্র গড়ে ওঠায় জনবসতি বৃদ্ধি পেয়েছে। আবার অনেক সময় কোনো ধর্মীয় স্থানকে কেন্দ্র করেও জনবসতি গড়ে ওঠে। এবার দেখো রাজনৈতিক কারণ, বলছে রাজনৈতিক স্থিরতা কোনো স্থানে জনবসতি গড়ে উঠতে বিশেষ ভূমিকা পালন করে। যে স্থানে বা অঞ্চলে রাজনৈতিক স্থিরতা অধিক সেই সব অঞ্চলে নিরাপত্তা বেশি হওয়ায় জনবসতি গড়ে ওঠে। আর জৈবিক কারণ কি আছে, যে প্রধানত উদ্ভিদ, প্রাণী, অণুজীব প্রভৃতি জৈবিক কারণের অন্তর্ভুক্ত। ভূপ্রকৃতি, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ প্রভৃতি নিয়ে সুষ্ঠু অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন বায়োম বা ভৌগোলিক বা জলবায়ু অঞ্চল গড়ে ওঠে। তাহলে এই হলো তোমার বসতি গড়ে ওঠার কারণ। নেক্সট আমাদের যেটা আছে সেটা বলছে যে তোমার বসতির শ্রেণীবিভাগ, অর্থাৎ আমাদের যে জনবসতি আছে সেই বসতির শ্রেণীবিভাগ এবং বৈশিষ্ট্য দুটো আমরা কিন্তু একসঙ্গেই আলোচনা করব। তাহলে দেখো বসতির যে আছে সেই বসতির শ্রেণীবিভাগ আমাদের কি কি ভাগে আছে, প্রধানত দুটো ভাগে কিন্তু বসতিকে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার গ্রামীণ বসতি, একটা হচ্ছে পৌর বসতি। এটা হচ্ছে দুটো প্রধান ভাগ। এবার দেখো গ্রামীণ বসতি কোনটাকে বলছে, বলছে যে ভারতের আদমশুমারি অনুযায়ী গ্রামীণ বসতি হলো সেই স্থান যেখানে 3.4% অর্থাৎ 75% বা তারও বেশি সংখ্যক প্রাথমিক কার্যকলাপ মানে চাষবাস, বুঝতে পারছো, প্রাথমিক কার্যকলাপ মানে চাষবাসকে বোঝায়, যুক্ত থাকে এবং জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে সাধারণত 400 জনের কম থাকে। 400 জনের কম যখন থাকবে তখন সেটাকে তোমার আমরা গ্রাম বলছি। আর এটা যখন 5000 জনের বেশি হয়ে যাবে তখন সেটা শহর, বুঝতে পারছো। মোট জনসংখ্যা 5000 জনের কম থাকবে আর শহরে এই 5000 জনের বেশি থাকবে, বুঝতে পারছো। এটাই হচ্ছে তোমার এই 5000 জনটা হচ্ছে তোমার লিমিট, বুঝতে পারছো। যখনই মোট জনসংখ্যা 5000-এর কম থাকবে তখন সেটা হচ্ছে গ্রাম, আর 5000-এর বেশি থাকলে তখন সেটাকে সাধারণত শহর বলা হয়। অতএব এটা ভাববে না যে 5000-এর থেকে কম সমস্ত গ্রামই গ্রাম থাকবে, 5000 থেকে বেশি জনসংখ্যার গ্রাম আছে, না থাকা নয়। যাই হোক, ভারতের গ্রামীণ জনসংখ্যার পরিমাণ 83.3 কোটি 2011 পরিসংখ্যান অনুযায়ী। এবার দেখো কি বলছে যে গ্রামীণ যে বসতি আছে সেগুলোর বৈশিষ্ট্য কি। প্রথম বৈশিষ্ট্য কি, গ্রামীণ বসতি বিচ্ছিন্ন, ছড়ানো ছিটানো বা গোষ্ঠীবদ্ধ হতে পারে। সাধারণত শহরের তুলনায় গ্রামে পরিবার প্রতি জমির পরিমাণ বেশি হওয়ায় গ্রামে গৃহস্থ জমি অনেক বেশি থাকে। তারপর সি বলছে কি গ্রামে খোলামেলা উন্মুক্ত পরিবেশ, কৃষি জমি অথবা তৃণ প্রান্তর বা অনুরূপ উন্মুক্ত প্রান্তর দেখা যায়। সাধারণত কাঁচা পথ, কোথাও মোরাম বাঁধানো পথ বা পাকা সড়ক এবং রাস্তার এক পাশে বা দুপাশে রৈখিকভাবে বিন্যস্ত ঘন সন্নিবিষ্ট অথবা ছড়ানো ছেটানো বসতি দেখা যায়। তারপরে দেখো পুকুর, শস্যক্ষেত্র, উন্মুক্ত প্রান্তর বা তৃণক্ষেত্র, সবুজের প্রাচুর্য প্রভৃতি গ্রাম বসতির পরিবেশের অন্যতম বৈশিষ্ট্য। তারপর দেখো আছে গ্রামীণ বসতির কার্যাবলী প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপের উপর ভিত্তি করে গড়ে ওঠে। আর সবশেষে দেখো আছে বলছে গ্রামীণ বসতির মধ্যে ধর্ম, জাতি, ভাষা ভেদাভেদ থাকলেও এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক হয় গভীর এবং সহানুভূতিশীল। এবার দেখো গ্রামীণ বসতির প্রকৃতি অর্থাৎ নেচার অফ গ্রামীণ বসতি। গ্রামীণ বসতি সাধারণত বিক্ষিপ্তভাবে বা একত্রে গ্রাম হিসাবে গড়ে ওঠে। এই সম্বন্ধে নিচে দেখো বিক্ষিপ্ত বাসগৃহকে বলা হয় তোমার হ্যামলেট। এখানে কিন্তু একটা প্রশ্ন আছে যে হ্যামলেটটা কি, বলছে প্রধান বসতি থেকে দূরে বিক্ষিপ্তভাবে ক্ষুদ্র ক্ষুদ্র এই ধরনের বসতি কয়েকটি বাসগৃহের সমন্বয়ে গড়ে ওঠে। অনুর্বর পাহাড়ি অঞ্চলে যেখানে সমতল কৃষি জমির অভাব সেখানে পাহাড়ের গায়ে সামান্য অংশ সমতল করে কিংবা জলের কোনো উৎসের কাছাকাছি এই ধরনের বসতি গড়ে উঠতে দেখা যায়। দরিদ্র মানুষেরা সমোন্নতি রেখা বরাবর অথবা ধসপ্রবণ পাহাড়ের ঢালে স্বল্প সময়ে কয়েকটি বাসগৃহ নির্মাণ করে বিক্ষিপ্তভাবে বসতি গড়ে তোলে। সমতল অঞ্চলে দরিদ্র শ্রেণীর মানুষ যাদের পক্ষে মূল গ্রামে বসতি স্থাপন করা সম্ভব হয় না তারা এবং তথাকথিত অস্পৃশ্য শ্রেণীর জনজাতির মানুষ অনেক সময় বিক্ষিপ্ত বসতি নির্মাণ করে বসবাস করে। নদীর বিপজ্জনক
তীরে, অস্থায়ী নদীচরে, বন্যাপ্রবণ এলাকায়, অরণ্যের কাছাকাছি যেখানে বাস করা নিরাপদ নয় সেই সব স্থানে দুর্বল শ্রেণীর মানুষের বিক্ষিপ্ত বসতি কিন্তু দেখতে পাওয়া যায়। এবার দেখো গ্রাম, তাহলে হ্যামলেটের থেকে বড় হচ্ছে তোমার গ্রাম, বুঝতে পারছো? তাহলে সব থেকে ছোট যেটা বিক্ষিপ্ত বাসগৃহ সেটাকে বলছে হ্যামলেট। এবার গ্রাম কোনটাকে বলছে? বসতির সংখ্যাধিক্য ঘটলে আয়তনে অপেক্ষিত বৃহৎ জনবসতি নিয়ে গ্রাম গঠিত হয়। গ্রামের জনসংখ্যা কয়েকশো থেকে কয়েক হাজার পর্যন্ত হতে পারে। গ্রামীণ বসতি অতি ক্ষুদ্র, এই দেখো অতি ক্ষুদ্রটাকে বলছে হ্যামলেট। ক্ষুদ্র বা বৃহৎ আকারের হতে পারে। কৃষিকার্যের পর্যাপ্ত সুযোগ, যাতায়াত পথের সুযোগ, সমতল ভূমির সুবিধাযুক্ত স্থানে ক্ষুদ্র বা বৃহৎ গ্রাম্য বসতি গড়ে ওঠে। এবার দেখো স্থায়ী এবং অস্থায়ী গ্রাম বসতি কোনটাকে বলছে? স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে গড়ে ওঠা বসতিকে স্থায়ী বসতি বলা হয়, কিন্তু অনেক সময় সাময়িকভাবে গড়ে ওঠা গ্রামীণ বসতিও দেখা যায়। স্থানান্তর কৃষিজীবীগণ, ভ্রাম্যমাণ পশুপালকগণ সাময়িকভাবে বসবাসের জন্য কুটির বা তাঁবু নির্মাণ করে অস্থায়ীভাবে বসতি গড়ে তোলে, তাকে অস্থায়ী বসতি বলা হয়। তাহলে এই গেল তোমার স্থায়ী এবং অস্থায়ী বসতি। এবার এটা গেল তোমার গ্রাম্য বসতির তোমার শ্রেণীবিভাগ। এরপর দেখো যেটা আছে এবং বৈশিষ্ট্য লেখো এবং শ্রেণীবিভাগ দুটোই হলো। এরপর আমাদের দেখো কতগুলো জিনিস জানতে হবে গ্রাম্য বসতি থেকে, যেটার মধ্যে তো তোমার গ্রাম্য বসতির জনবসতির বৈশিষ্ট্য এবং শ্রেণীবিভাগ হলো জনবসতির লেখো, জনবসতির শ্রেণীবিভাগ এবং বৈশিষ্ট্য। এবার দেখো পৌরবসতি এবং গ্রামীণ বসতির মধ্যে পার্থক্য কী, অর্থাৎ আমাদের যে তোমার আছে পৌরবসতি এবং গ্রামীণ বসতির মধ্যে যে পার্থক্য সেটা আমাদেরকে পড়তে হবে। তাহলে দেখো পৌরবসতি কী বলতো? পাকা ঘর বাড়ি, কংক্রিটের আবরণে ঢাকা ব্যস্ত রাস্তাঘাট সহ ঘন সন্নিবিষ্ট বসতি হচ্ছে তোমার পৌরবসতি। অন্যদিকে গ্রাম্য বসতি কি? সবুজে ঘেরা উন্মুক্ত শস্য ক্ষেত, খেলার মাঠ, জলাশয় সহ কাঁচা পাকা বাড়ির সমারোহে গ্রামীণ বসতি গড়ে ওঠে। তারপরে পৌর বসতিতে ইট, বালি, সিমেন্টের বহুতল বাড়ির সমাবেশ লক্ষিত হয়। অন্যদিকে গ্রামীণ বসতিতে তোমার বিভিন্ন প্রাকৃতিক উপকরণ যেমন বিচালি, বাঁশ, মাটির প্রাধান্যযুক্ত একতলা বাড়ির প্রাধান্য লক্ষিত হয়, তবে মাঝে মাঝে পাকা বাড়িও কিন্তু থাকে। পৌর বসতি ঘন গোষ্ঠীবদ্ধ প্রকৃতির, অন্যদিকে গ্রামীণ বসতি ছড়ানো ছিটানো বিক্ষিপ্ত, আবার কখনো গোষ্ঠীবদ্ধ প্রকৃতির। পৌর বসতি শিল্প, ব্যবসা, পরিবহন, পরিষেবা ভিত্তিক কার্যক্রম লক্ষ্য করা যায়। অন্যদিকে গ্রামীণ বসতিতে তোমার কৃষি, পশুপালন, হস্তশিল্প ইত্যাদি কার্যকলাপ লক্ষিত হয়। পৌরবসতি এখানে ঘন জনবসতি লক্ষিত হয়। ভারতে শহরের জনসংখ্যা কমপক্ষে 5,000 জনের বেশি এবং জনঘনত্ব 400 জন প্রতি বর্গ কিলোমিটারের বেশি হয় 2011 সেন্সাস অনুসারে হতে হয়। অন্যদিকে গ্রামীণ বসতি কি? এখানে তোমার বিরল থেকে ঘন বসতি ঘন জনবসতি লক্ষিত হয়। ভারতে গ্রামের মোট জনসংখ্যা 5,000 জনের কম এবং জনঘনত্ব 400 জন বর্গ কিলোমিটারের কম হতে হয়। তাহলে এই হচ্ছে তোমার গ্রামীণ বসতি, পৌর বসতি এবং গ্রামীণ বসতির মধ্যে পার্থক্য। এবার দেখো কি আছে, হচ্ছে তোমার কিছু কিছু টিকা, যেমন তোমার উপনগরী কোনটাকে বলছে? তাহলে উপনগরী, দেখো উপনগরী কোন জিনিসটাকে বলছে? উপনগরী হচ্ছে তোমার যেগুলো তোমার উপনগর, অর্থাৎ তোমার নগরের উপকণ্ঠে যেটা গড়ে উঠছে সেটাকে বলছে তোমার উপনগরী। তাহলে দেখো উপনগরী কোনটাকে বলছে? প্রধান শহরকে ঘিরে বা এর অদূরে প্রধান শহরের ওপর থেকে চাপ কমাতে যে শহর গড়ে ওঠে তাকে উপনগরী বলা হয়। কল্যাণী, বিধাননগর, রাজারহাট প্রভৃতি কলকাতার উপনগরী। ঠিক আছে, এটা গেল তোমার উপনগরী। নেক্সট কি আছে দেখো, কনারবেশন কোনটাকে বলছে? যমজ শহর। তাহলে কনারবেশন কোনটাকে বলছে? নগরের সম্প্রসারণের ফলে আশেপাশের পৌর অঞ্চলগুলিও যুক্ত হয়ে একটি প্রসারিত পৌরাঞ্চল গড়ে ওঠে, যাকে কনারবেশন বলে। যমজ শহর কোনটাকে বলছে? প্রধান শহরের পাশে এক বা একাধিক পৌর এলাকা থাকলে এবং সেগুলি ক্রমে আয়তনে বৃদ্ধি পেলে মূল নগরীর সঙ্গে উক্ত পৌর এলাকাগুলিকে একত্রে যমজ শহর বলা হয়। যেমন মুম্বাই, পুনে, কলকাতা, হাওড়া, আসানসোল, দুর্গাপুর এগুলোকে যমজ শহর বলছে। সিবিডি, সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বা কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল, যা নগর কেন্দ্র নামে পরিচিত। এটি নগরের সেই এলাকা যেখানে রয়েছে নগরের মুখ্য বাণিজ্যিক রাস্তাঘাট ও সরকারি অফিসসমূহ। এটি হলো নগরীর ব্যবসা বাণিজ্য এবং পৌর কর্মতৎপরতার কেন্দ্রস্থল। ঠিক আছে, এরপর দেখো আছে টেরানোপলিস কোনটাকে বলছে? অনেক সময় নগরায়ন প্রক্রিয়ায় নগর বাড়তে বাড়তে দেখা যায় যে গোটা দেশটি জুড়েই নগরায়ন ঘটেছে, একে তোমার টাইরেনোপলিস বলা হয়। অ্যাকুমেনোপলিস কোনটাকে বলছে? ভবিষ্যতে পৃথিবীর প্রত্যেকটি বসতি নগরায়নের মাধ্যমে পৌর বসতির প্রকৃতি লাভ করলে যে বিশ্বব্যাপী পৌর জনপদ গড়ে ওঠে তাকে অ্যাকুমেনোপলিস বলা হয়। নেক্রোপলিস কোনটাকে বলছে? গ্রিক আক্ষরিক অর্থে নেক্রোপলিস এর অর্থ হচ্ছে মৃতের নগরী। এখানে বলা যেতে
পারে যে প্রাচীন নগরী যা বর্তমানে প্রায় বিনাশপ্রাপ্ত, অনেক ক্ষেত্রে এগুলি অতীতের স্মৃতির মতো মাটি খুঁড়ে পাওয়া যায়, একে নেক্রোপলিস বলে। উদাহরণ হচ্ছে মহেঞ্জোদারো, হরপ্পা, এগুলো হচ্ছে তোমার নেক্রোপলিসের উদাহরণ। এবার দেখো আমাদের বসতি সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমাদের হলো। এবার দেখো গ্রাম্য বসতি, গ্রাম বসতি থেকে আমাদের কতগুলো প্রশ্ন করতে হবে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে মৌজা বা সেন্সাস গ্রাম কাকে বলে। তাহলে দেখো এই মৌজা বা সেন্সাস গ্রামটা হচ্ছে গ্রাম্য বসতির সব থেকে ছোট একটা ইউনিট, ঠিক আছে। তাহলে মৌজা বা সেন্সাস গ্রাম কোনটাকে বলছে, দেখো হচ্ছে ভারতের জনগণনা আয়োগ দ্বারা নির্ধারিত সর্বনিম্ন প্রশাসনিক ইউনিট হলো তোমার মৌজা বা সেন্সাস গ্রাম। তাহলে সব থেকে ছোট যেটা সেটা হচ্ছে মৌজা বা সেন্সাস গ্রাম। প্রতিটি মৌজার নির্দিষ্ট ক্রমিক নম্বর, জেল নাম্বার এবং চৌহাদ্দি থাকে। প্রতিটি মৌজা তোমার 16 ইঞ্চিতে মাইল স্কেলে অঙ্কন করা হয়। একটি গ্রামে একাধিক মৌজা থাকতে পারে বা একটি মৌজায় একাধিক গ্রামও কিন্তু থাকতে পারে। তাহলে এইটা হচ্ছে তোমার সব থেকে ছোট, সেটা মৌজা বা সেন্সাস গ্রাম। এরপর দেখো গ্রামীণ বসতি কাকে বলে, বৈশিষ্ট্য এবং শ্রেণীবিভাগ। তাহলে গ্রামীণ বসতি কোন জিনিসটাকে বলছে, বলছে যে প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ তথা প্রকৃতি নির্ভর অর্থনৈতিক ক্রিয়াকলাপের উপর নির্ভর করে গড়ে ওঠা বসতিকে বলছে তোমার গ্রামীণ বসতি। এর বৈশিষ্ট্য কি, কাঁচা বাড়ির আধিক্য থাকে, প্রধান সড়ক ছাড়া বাকি সড়ক প্রধানত কাঁচা হয়, উন্মুক্ত স্থান বেশি, সবুজের আধিক্য বা গাছপালা বেশি থাকে, জীবিকা নির্বাহের সুযোগ কম থাকে, জীবনযাত্রার মান কিন্তু খুব ভালো থাকে না। তাহলে এইটা হচ্ছে তোমার গ্রামীণ বসতির বৈশিষ্ট্য। এরপর দেখো গ্রামীণ বসতির শ্রেণীবিভাগ। বলছে গ্রামীণ বসতি সাধারণত 4 প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে গোষ্ঠীবদ্ধ, একটা হচ্ছে তোমার প্রায় গোষ্ঠীবদ্ধ, একটা হচ্ছে বিক্ষিপ্ত এবং সব ক্ষুদ্র গ্রাম বা হ্যামলেট। তাহলে এই 4টে ভাগে কিন্তু গ্রামীণ বসতিকে ভাগ করা হয়। এবার দেখো গোষ্ঠীবদ্ধ বসতি কোনটাকে বলছে, বলছে যে বিভিন্ন সুযোগ সুবিধাকে কেন্দ্র করে অনেক বাড়িঘর যখন পাশাপাশি গড়ে ওঠে তাকে গোষ্ঠীবদ্ধ বসতি বলে। পশ্চিমবঙ্গের অধিকাংশ স্থানে এই বসতি দেখা যায়। তাহলে দেখো এখানে যে স্কেচটা আঁকা হয়েছে, এখানে দেখো এইটা হচ্ছে সড়ক পথ, ঠিক আছে। এই সড়ক পথের বরাবর তোমার সংযোগস্থল বরাবর কিন্তু এই গোষ্ঠীবদ্ধটা বসতিটা কিন্তু বেশি গড়ে উঠতে দেখা যাচ্ছে। তাহলে দেখো এখানে গড়ে ওঠার কারণ কি বলছে, গোষ্ঠীবদ্ধ বসতি বলছে সমতল ভূমি এবং উর্বর মৃত্তিকার উপস্থিতি, 2 হচ্ছে সেচ ও পানীয় জলের উৎস, 3 নম্বর হচ্ছে খনিজ সম্পদের উৎস এবং শিল্প কেন্দ্রের অবস্থান, 4 হচ্ছে চোর ডাকাত জীবজন্তু থেকে সুরক্ষা, 5 হচ্ছে সামাজিক আদান প্রদানের ভাব বিনিময়ের সুযোগ। তাহলে এটা গেল তোমার গোষ্ঠীবদ্ধ বসতি। এরপর দেখো প্রায় গোষ্ঠীবদ্ধ, অর্থাৎ পুরোপুরি গোষ্ঠীবদ্ধ নয়, এটাকে বলছে প্রায় গোষ্ঠীবদ্ধ। এটা কি বলছে, বিক্ষিপ্ত বসতির সীমিত ক্ষেত্রগুলোকে যখন বসতির গোষ্ঠীবদ্ধ হওয়ার প্রবণতা দেখা যায় তখন তাকে প্রায় গোষ্ঠীবদ্ধ বা অর্ধ গোষ্ঠীবদ্ধ বসতি বলা হয়। ভারতের গুজরাট, রাজস্থানের কিছু অঞ্চলে এরূপ বসতি দেখা যায়। গড়ে ওঠার কারণ কি, 1 নম্বর হচ্ছে সমভূমি এবং মালভূমি অঞ্চলে পরিবেশ কারণের উপর ভিত্তি করে এই প্রকার বসতি গড়ে উঠতে দেখা যায়। 2 নম্বর কি, বিক্ষিপ্ত বসতির আত্মীয়তা বা নিরাপত্তার কারণে ও মানসিকতার মিল ঘটলেও ধীরে ধীরে এই বসতি গড়ে ওঠে। এরপর দেখো বিক্ষিপ্ত বসতি কোনটাকে বলছে, যখন তোমার বিক্ষিপ্তভাবে যখন অবস্থান করবে বসতিটা, নামের মধ্যেই ব্যাখ্যা আছে, তাই না। তাহলে দেখো স্ক্যাটার্ড সেটেলমেন্ট। দেখো আমি তোমাদের বলে রাখি যে তোমরা ইংলিশগুলোর সঙ্গে কিন্তু একটু পরিচয় হয়েও, ঠিক আছে। শুধুমাত্র বাংলাটা পড়বে না, তার কারণ হচ্ছে বাংলা কিন্তু বিকৃত করা যায় কিন্তু ইংলিশকে বিকৃত করা যায় না। ইংলিশের ক্ষেত্রে কিন্তু যেটা আছে এটাই কিন্তু থাকবে। অতএব যদি ধরো পরীক্ষার হলে কোনো একটা প্রশ্ন বুঝতে পারছো না বাংলাটা, তখন কিন্তু সেখানে ইংলিশ ভার্সন থাকবে, দেখবে সেই ইংলিশ ভার্সনটা দেখলে তুমি কিন্তু বুঝতে পারবে যে জিনিসটাকে কি বলছে, ঠিক আছে। তাহলে স্ক্যাটার্ড বা ডিসপার্সড বসতি কোনটাকে বলছে, বিভিন্ন প্রাকৃতিক এবং মানবিক কারণে বাড়ি ঘরগুলি পরস্পর থেকে দূরে বা ইতস্ততভাবে গড়ে ওঠে, তখন তাকে বিক্ষিপ্ত বসতি বলে। ভারতের হিমালয় পার্বত্য অঞ্চলে এবং পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে এই ধরনের বসতি দেখতে পাওয়া যায়। দেখো এটা হচ্ছে তোমার বিক্ষিপ্ত বসতির ছবি। এবার গড়ে ওঠার কারণ কি বলছে, দুর্গম ভূপ্রাকৃতিক পরিবেশ, 2 হচ্ছে গভীর অরণ্যের অবস্থান, 3 হচ্ছে জনসংখ্যার স্বল্পতা, 4 হচ্ছে সর্বোত্তয় পানীয় এবং সেচের জলের সহজলভ্যতা, 5 হচ্ছে অনুর্বর মৃত্তিকার উপস্থিতি, 6 হচ্ছে জনগণের একা থাকা বা নিজের মতো থাকার মানসিকতা। তাহলে এই হচ্ছে তোমার গড়ে ওঠার কারণ। এরপর হ্যামলেট কোনটাকে বলছে, তাহলে হ্যামলেট হচ্ছে গ্রামীণ বসতিতে অনেক সময় মূল বসতি থেকে কিছুটা দূরে কয়েকটি বাড়িঘর বিক্ষিপ্তভাবে গড়ে ওঠে, এই বসতিকে হ্যামলেট বলা হয়। তাহলে দেখো এটা হচ্ছে হ্যামলেটের ছবি। এটা হচ্ছে এটা হচ্ছে তোমার ওই গোষ্ঠীবদ্ধ বসতি, এইখান থেকে বিক্ষিপ্তভাবে এইখানে যেটা গড়ে উঠেছে এটাকে হচ্ছে হ্যামলেট। দেখো এই যে হ্যামলেট, এই যে হ্যামলেট, হ্যাঁ। তাহলে গড়ে ওঠার কারণ কি হচ্ছে, নিচু বর্ণের লোকদের প্রতি মানসিকতা বা জাতিভেদগত প্রথা, এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে যে আর্থিকভাবে ভীষণ পিছিয়ে পড়া ব্যক্তির
ভালো পিছিয়ে পড়া ব্যক্তির ভালো থাকার মানসিকতা, অর্থাৎ তারা কি যেহেতু পিছিয়ে পড়েছে তাই তারা বিচ্ছিন্নভাবে থেকে নিজেদিকে ভালো থাকার মানসিকতা গড়ে ওঠে তাদের। এবার দেখো রৈখিক বসতি কোনটাকে বলছে, হ্যামলেট, তারপরে গড়ে ওঠার কারণ। এরপর রৈখিক বসতি কোনটা? রৈখিক বসতি বলছে যে প্রকার বসতিতে বাড়িঘর সমূহ মোটামুটি পরস্পর সারিবদ্ধভাবে গড়ে ওঠে তাকে রৈখিক বসতি বলে। রৈখিক বসতি বলে। ভারতের সড়ক পথের পাশ বরাবর এই প্রকার বসতি দেখা যায়। গড়ে ওঠার কারণ কি? সড়ক, রেলপথ, খাল পথের সুবিধা। 2 হচ্ছে সমুদ্র উপকূল বা পর্বতের পাদদেশ বরাবর সুবিধাজনক পরিবেশ। 3 হচ্ছে রাস্তা বা রেল লাইনের পাশে খাস জমির সুবিধা। 4 হচ্ছে গন্তব্যে সহজে পৌঁছানোর ব্যবস্থা। 5 হচ্ছে ব্যবসায়িক সুবিধা। তাহলে এই হচ্ছে তোমার জনবসতি, তোমার মোটামুটি গ্রামীণ বসতির একটা শ্রেণীবিভাগ। তাহলে এতগুলো তোমার বসতি দেখতে পাওয়া যায়, আর তার সঙ্গে সঙ্গে তাদের গড়ে ওঠার কারণগুলো কিন্তু আমরা আলোচনা করলাম। এরপর দেখো এখানে যেটা আছে বলছে যে সবুজ গ্রাম, ঠিক আছে, সবুজ গ্রাম এখানে কতগুলো টিকা আমাদেরকে করতে হবে যে সবুজ গ্রাম জিনিসটা কি। তাহলে সবুজ গ্রাম এখানে নামটা দূষণমুক্ত গ্রামকে কিন্তু সবুজ গ্রাম বলা হয়। দেখো এখানে সবুজ গ্রাম কোনটাকে বলছে, বলছে বনভূমির মধ্যে কোনো ফাঁকা স্থানে ক্ষুদ্রাকার গ্রামীণ বসতি গড়ে উঠলে তাকে সবুজ গ্রাম বলা হয়। গরুমারা অভয়ারণ্যের মধ্যে এরূপ বসতি তোমার চোখে পড়ে। এগুলো তোমার সবুজ গ্রাম, তার কারণ পলিউশন ফ্রি থাকে, জঞ্জাল ফ্রি থাকে, যার জন্য এগুলোকে তোমার সবুজ গ্রাম বলা হয়। এরপরে দেখো যেটা আছে রারবানটা কি, তাহলে রুরাল আর আরবান মিশে হয় রারবান, বুঝতে পেরেছো, অর্থাৎ এমন জায়গা যেখানে গ্রাম শহর দুটোরই বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। বলছে রুরাল এবং আরবান শব্দ সমন্বয়ে সমৃদ্ধ করে রারবান কথাটি এসেছে। 1918 সালে সমাজবিজ্ঞানী গ্যালপিন মূল শহরের বাইরে পৌরবসতি এবং গ্রামীণ বসতি মিশ্রিত বৈশিষ্ট্য সমন্বিত বসতিকে বোঝানোর জন্য রারবান শব্দটি প্রথম ব্যবহার করেন, ঠিক আছে। এরপর দেখো উপনগরী কোনটাকে বলে। এই উপনগরী কি? স্যাটেলাইট টাউন। বলছে প্রধান বা বৃহৎ নগরের জনসংখ্যার চাপ কমানোর জন্য পার্শ্ববর্তী বা অদূরে আধুনিক সুযোগ সুবিধা এবং পরিকাঠামোযুক্ত নগর তৈরি করা হলে তাকে উপনগরী বলা হয়। যেমন কলকাতার উপনগরী নিউ টাউন, সল্টলেক, কল্যাণী প্রভৃতি। এবার উমল্যান্ড কোনটাকে বলছে? ওই শহরের চতুর্পার্শ্বস্থ অঞ্চল যা ওই শহরের সঙ্গে অর্থনৈতিক, সামাজিক বা সাংস্কৃতিকভাবে যুক্ত বা প্রভাবাধীন তাকে উমল্যান্ড বলা হয়। দ্বৈত নগরী, টুইন সিটি, মানে তোমার পাশাপাশি অবস্থিত দুটি বড় শহর যখন একত্রিত হলে তাকে টুইন সিটি বলা হয়। কলকাতা, হাওড়া, আসানসোল, দুর্গাপুর। এবার পৌর বসতি কোনটাকে বলছে? বলছে একটি শহরের চারপাশে অপেক্ষাকৃত অনুন্নত এলাকায় অপরিকল্পিতভাবে শহরের সম্প্রসারণকে পৌর বসতি বলা হয়। গ্লোবাল সিটি কোনটাকে বলছে? গ্লোবাল সিটি বা ওয়ার্ল্ড সিটি যে সকল শহরের অর্থনৈতিক কাজকর্ম বিশ্ব অর্থনীতিতেও প্রভাব বিস্তার করে সেগুলিকে গ্লোবাল সিটি বলা হয়, যেমন নিউ ইয়র্ক, লন্ডন, সিঙ্গাপুর প্রভৃতি। তার ক্যারাভান সরাই কোনটাকে বলে? ক্যারাভান সরাই বলছে এটি হলো মরুভূমির মধ্য দিয়ে উট চলাচলের পথ। এই পথের পার্শ্বে রাত্রিযাপনের জন্য বা বিশ্রামের জন্য গড়ে ওঠা বসতিগুলিকে ক্যারাভাইন সরাই বলা হয়। সরাইখানা, এই যে সরাইখানা আছে না, এটা তোমার এই ক্যারাভাইন সরাই থেকে সরাইখানা কথাটি এসেছে। এবার দেখো আদম, যাই হোক এটা হয়ে গেল। বিধিবদ্ধ শহর কোনটাকে বলছে? বলছে কোনো শহর যখন মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বা নোটিফাইড টাউন এরিয়া কমিটি দ্বারা পরিচালিত হয় তখন তাকে বিধিবদ্ধ শহর বলা হয়। গ্যারিসন কি? গ্যারিসন কথাটির অর্থ হচ্ছে সুরক্ষিত সেনা শিবির। প্রতিরক্ষার জন্য নির্মিত শহরগুলিকে গ্যারিজন বলা হয়, যেমন গোয়ালিয়র, পুনা, ব্যারাকপুর এগুলো। ভারতে মৌজার ভিত্তিতে জনগণনা করা হলে এগুলিকে সেন্সাস গ্রাম বলা হয়। এবারে দেখো পূর্বা বা মজরা কাকে বলে? বলছে গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটি অঞ্চলে যেসব ছোট আকারের গ্রামীণ বসতি গড়ে উঠেছে তাকে পূর্বা বা মজরা বলা হয়, ঠিক আছে। এরপর দেখো যেটা আছে সেটা বলছে যে প্রধান নগরী কোনটাকে বলে? প্রধান নগরী হচ্ছে তৃতীয় বিশ্বের দেশগুলিতে অতি নগরায়নের প্রভাবে একটি অত্যন্ত বড় শহর তৈরি হয় যা দেশের অন্যান্য নগর অপেক্ষা আয়তনে অনেক বড় এবং অধিক জনসংখ্যা বিশিষ্ট। এদের প্রধান শহর বলা হয়। 1939 সালে ভৌগোলিক মার্ক জেফারসন সর্বপ্রথমে ধারণা দেন ভারতে প্রাইমেট সিটির কোনো অস্তিত্ব কিন্তু নেই, অর্থাৎ ভারতে এটা নেই। এবার তো শহরতলি কোনটাকে বলছে? বলছে কোনো শহরের মূল অংশ বা কেন্দ্রীয় অঞ্চলের বাইরে অবস্থিত এলাকা, শহর এলাকা হচ্ছে তোমার শহরতলি। যেমন কলকাতা শহরতলির মধ্যে পড়ছে তোমার গড়িয়া, বেহালা, নাকতলা, দমদম, বেলঘড়িয়া প্রভৃতি। এই ক্যান্টনমেন্ট কোনটাকে বলছে? বলছে প্রতি বড় শহরের পার্শ্ববর্তী অংশে জরুরি অবস্থার বা প্রতিকূল অবস্থার মোকাবেলার জন্য ফৌজি এলাকা থাকে, এগুলিকে ক্যান্টনমেন্ট বলা হয়। তাহলে ফৌজি এলাকাটাকে তোমার বলছে ক্যান্টনমেন্ট, বুঝতে পেরেছো। এরপরে যেটা আছে অর্থাৎ
ক্যান্টনম্যান্ট আর গ্যারিজন এই দুটো জিনিস কিন্তু কাছাকাছি, বুঝতে পেরেছো? ক্যান্টনম্যান্ট এবং গ্যারিজন, গ্যারিজন হচ্ছে সুরক্ষিত সেনা শিবির, অন্যদিকে ক্যান্টনম্যান্ট হচ্ছে তোমার ফৌজি এলাকা। হ্যাঁ, এবার দেখো বস্তি কোনটাকে বলে? স্লাম। বলছে পৌরবসতির সর্বাপেক্ষা খারাপ দিক হচ্ছে বস্তি অঞ্চল। শহরের অতি নিম্ন আয়ের এবং শ্রমিক শ্রেণীর মানুষের বসত এলাকা হচ্ছে বস্তি। এখানে অত্যন্ত ঘিঞ্জিভাবে বসতি বা কাঁচা পাকা স্থায়ী অস্থায়ী বাড়িঘর, সংকীর্ণ রাস্তা, পানীয় জলের সমস্যা এবং আরও অন্যান্য সমস্যার জর্জরিত পরিবেশ থাকে। এবার দেখো স্মার্ট সিটি কাকে বলছে? যে ভারতে বর্তমানে 100টি স্মার্ট শহর গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্মার্ট শহর হলো প্রযুক্তি নির্ভর, ই গভর্নর, উন্নত পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং নাগরিক পরিকাঠামোযুক্ত শহর। সাধারণভাবে এগুলি বৃহৎ শহরের উপনগরী বা নতুন শহর হয়ে থাকে। তাহলে এই গেল তোমার কতগুলো তোমার ডেফিনেশান। এরপর আমাদের যেটা আছে মৌজা, সবুজ গ্রাম, বারবার পরিকল্পিত, এবার দেখো পরিকল্পিত গ্রাম। এরপর তার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে গ্রামীণ বসতির নকশার বা আকৃতির নির্ণায়কগুলি কী কী? তাহলে দেখো গ্রামীণ বসতির বা নকশার নির্ণায়ক, অর্থাৎ কী কীভাবে তোমার নকশাগুলো নির্ণায়ক হয়ে থাকে, যে আকৃতি বা নকশা তৈরি হয় তার নির্ণায়কগুলি কী কী? 3টে নির্ণায়ক আছে। একটা হচ্ছে প্রাকৃতিক নির্ণায়ক, সাংস্কৃতিক নির্ণায়ক এবং ঐতিহাসিক বা প্রতিরক্ষা নির্ণায়ক। তাহলে প্রাকৃতিক নির্ণায়ক হচ্ছে ভূপ্রকৃতি, ভূমির উচ্চতা, মৃত্তিকার উর্বরতা, জলবায়ুর চরিত্র, নদ নদী জলাশয়ের উপস্থিতি, ভৌম জলস্তর প্রভৃতি বিষয়গুলি তোমার বসতি সব থেকে বড় নির্ণায়ক। সাংস্কৃতিক নির্ণায়ক বলছে জাতিভেদ, বর্ণ, অর্থনৈতিক কার্যকলাপ, ধর্ম এবং সাংস্কৃতিক সাদৃশ্য প্রভৃতিও বসতির নির্ণায়কের ভূমিকা নেয়। ঐতিহাসিক বা প্রতিরক্ষা নির্ণায়ক বলছে প্রাচীনকাল থেকেই সাম্রাজ্য বিস্তার, লুঠতরাজ প্রভৃতির জন্য মানুষ গোষ্ঠীবদ্ধভাবে বসবাসের প্রয়োজনীয়তা অনুভব করেছে। সুরক্ষা ব্যবস্থার জন্য বসতির ধরনের পরিবর্তন তোমার ঘটে থাকে। তাহলে এই হচ্ছে তোমার বসতির নির্ণায়ক। এবার দেখো যেটা আছে যে বসতির নির্ণায়ক বা আকৃতি, তাহলে এটা হলো। এরপর দেখো বলছে যে নকশার ভিত্তিতে গ্রামীণ বসতির শ্রেণীভাগ করো। অর্থাৎ নকশার ভিত্তিতে দেখো তোমার গ্রামীণ বসতির নকশাকে তোমার স্থাপনের ভিত্তিতে, কার্যকলাপের ভিত্তিতে এবং আকৃতির ভিত্তিতে এই 3টে ভাগে ভাগ করা হয়। স্থাপনার ভিত্তিতে বলছে সমতল ভূমির গ্রাম, মালভূমির গ্রাম, পার্বত্য ভূমির গ্রাম, মরুভূমির গ্রাম, উপকূলীয় গ্রাম, বনভূমি সংলগ্ন গ্রাম, এই 6টা ভাগে ভাগ করা হয়। কার্যকলাপের ভিত্তিতে হচ্ছে তোমার কৃষিজীবী, ধীবর গ্রাম, পশুপালক গ্রাম, খনিজ দ্রব্য সংগ্রহ গ্রাম, খনি শ্রমিক গ্রাম আর কুটির শিল্প গ্রাম প্রভৃতি, এই 6টা ভাগ। এবার আকৃতি এবং গঠনের ভিত্তিতে বলছে দণ্ডাকৃতির গঠনের গ্রাম, আয়তাকার গ্রাম বা বর্গাকার গ্রাম, বৃত্তাকার গঠনের গ্রাম, নক্ষত্রাকার গঠনের গ্রাম, এল, টি, এক্স, ওয়াই অক্ষরের ন্যায় গঠনের গ্রাম, দাবার ছক আকৃতির গ্রাম, 7 নম্বর হচ্ছে যুগ্ম গ্রাম। তাহলে এই কতগুলো ভাগে তোমার ভাগ করা হচ্ছে। এবার দেখো আমাদের যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে যে গ্রাম্য বসতির সমস্যাগুলি কী কী। তাহলে প্রথম সমস্যা কী বলতো গ্রাম্য বসতি, সেটা হচ্ছে সড়ক, রেল বা অন্যান্য সকল মাধ্যমের যোগাযোগ কিন্তু অনুন্নত হয়। 2 নম্বর হচ্ছে শৌচাগার এবং আবর্জনা ফেলার জায়গা অনেক ক্ষেত্রে সুনির্দিষ্ট নয়। 3 নম্বর হচ্ছে বিদ্যুৎ অনেক সময় গ্রামে পৌঁছায়নি বা তীব্র লোডশেডিংয়ের সমস্যা আছে। তারপর আছে দেখো বাড়িঘর কাঁচা বা অনুন্নত অবকাঠামো। নেক্সট হচ্ছে খরা, বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়ে বারংবার ভুক্তভোগী হয়। তারপরে বলছে দারিদ্রতা ও একটা সমস্যা। নেক্সট হচ্ছে কুসংস্কার, বাল্যবিবাহ, লিঙ্গ বৈষম্য প্রভৃতি সামাজিক সমস্যা ও বর্তমান। তাহলে এই হচ্ছে তোমার গ্রামীণ বসতির সমস্যাগুলি। এরপর আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে পৌর বসতি। তাহলে পৌর বসতি কাকে বলে এবং পৌরবসতির বৈশিষ্ট্য। তাহলে পৌরবসতি কোন জিনিসটাকে বলছে? বলছে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী। দেখো প্রথম শ্রেণীর অর্থনীতি অর্থাৎ কৃষিকাজের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে গ্রাম। এবার দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ নির্ভর এবং ঘন জনবসতিকে শহর বা পৌরবসতি বলা হয়। এখানে ভারতের জনগণনা আয়োগ কর্তৃক পৌরবসতির সংখ্যা হিসেবে বলা হয়েছে যে বসতির লোক সংখ্যা 5,000 জন, দেখো মিনিমাম 5,000 জন কিন্তু হতে হবে, আর 5,000-এর নিচে যেটা থাকবে সেটা হবে গ্রাম। এবং জনঘনত্ব ন্যূনতম 400 জন প্রতি বর্গ কিলোমিটার এবং 75% বা তারও বেশি জনসংখ্যা অপ্রাথমিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত থাকবে, মানে কৃষি কার্যের সঙ্গে যুক্ত থাকবে, তাকেই পৌরবসতি বলা হয়। এবার বৈশিষ্ট্য কী? বলছে জমির মূল্য অনেক, ফলে বাড়িঘর ঘন সন্নিবিষ্ট হয়, উন্মুক্ত স্থান খুব কম, সবুজের অভাব প্রকট, বাড়িঘর পাকা এবং বহুতল বিশিষ্ট, রাস্তাঘাট পাকা এবং প্রশস্ত, শহরে স্থানাভাব এবং বাড়ি ভাড়ার আধিক্য বাস্তু সমস্যার সৃষ্টি করে। হ্যাঁ, জীবিকা নির্বাহের সুযোগ অনেক, জীবনযাত্রার মান অপেক্ষাকৃত উন্নত, শিক্ষা, স্বাস্থ্য, বিনোদনের সুবিধা অনেক বেশি। প্রাচীন যুগে হরপ্পা, মহেঞ্জোদারো, ব্যাবিলন প্রভৃতি পৌরবসতি ছিল। তাহলে এগুলো হচ্ছে তোমার পৌরবসতির উদাহরণ। এরপর দেখো যেটা আছে সেটা বলছে যে টিকা লেখো তোমার একুমেনোপলিস, আর এইগুলো তো তোমার মোটামুটি বিধিবদ্ধ গ্রাম, এগুলো সব মোটামুটি হয়েছে। এবার দেখো এখানে যেটা আছে কনজারভেশন
অর্থাৎ যেটা তোমার কণার বেসন সম্পর্কে যেটা আছে সেগুলো, এইগুলো মোটামুটি তোমাদের সঙ্গে আমাদের আলোচনা করা হয়ে গেছে। এবার কণার বেসন যেটাকে বলছে আমি সেটা একটু তোমাদের সঙ্গে আলোচনা করব যে কণার বেসন জিনিসটা কি। দেখো, কণার বেসনটা হচ্ছে তোমার পাশাপাশি অবস্থিত একাধিক শহর, নগর এবং মহানগর দিয়ে গঠিত বৃহৎ পৌর এলাকাকে তোমার পৌরপুঞ্জ বা কণার বেসন বলা হয়। তাহলে এই হলো তোমার কণার বেসন। নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে তোমার পরিষেবা অঞ্চল কোনটাকে বলছে। তাহলে পরিষেবা অঞ্চল বলছে কোনো অঞ্চল বা শহরের একটি বিশেষ এলাকা যেখান থেকে সমগ্র অঞ্চলে বিভিন্ন পরিষেবা প্রদান করা হয় তা এটি কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চলের অনুরূপ, অর্থাৎ সিবিডি অঞ্চলের মতো এটা হয়ে থাকে। ঠিক আছে, এবার দেখো বলছে আর্দ্রবিন্দু ও শুষ্ক বিন্দু বসতি। তাহলে আর্দ্রবিন্দু বসতি কোনটাকে বলছে, মরু অঞ্চলে মরুদ্যান বা অন্য কোনো উৎস থেকে জলের সন্ধান পাওয়া গেলে সেখানে জলের উৎসকে কেন্দ্র করে গড়ে ওঠা বসতিকে আর্দ্রবিন্দু বলা হয়। অন্যদিকে শুষ্ক বিন্দু কোনটাকে বলছে, বন্যাপ্রবণ অঞ্চলে বন্যার হাত থেকে বাঁচার জন্য তুলনামূলকভাবে উঁচু স্থানে বসতি গড়ে উঠলে তাকে শুষ্ক বসতি, শুষ্ক বিন্দু বসতি বলা হয়। তাহলে এই গেল। এবার দেখো পৌর বসতি আর কি পরিচিতি, অর্থাৎ এই যে পৌর বসতিটা আছে এটা তোমার আর মানে কীভাবে আমাদের কাছে পরিচিত আছে। দেখো এখানে যে টেবিলটা দেওয়া আছে এগুলো সবই কিন্তু পৌর বসতির পরিচিতি, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9টা, আরও 9টা নাম আছে। তাহলে পলিশ কোনটাকে বলছে, দেখো বলছে পলিশ কথাটি নগরকে বোঝায়। আয়তন অনুসারে নগর থেকে ক্রমে ক্রমে মেট্রোপলিস, মেগালোপলিস ইত্যাদি হয়। অনেক নগরের নামের পাশে পলিশ কথাটি তোমার থাকে, হ্যাঁ, যেমন ইন্ডিয়ানাপলিস, মিনিয়াপলিস ইত্যাদি। এবার দেখো কসমোপলিস কোনটাকে বলছে, একটি বৃহৎ পৌর কেন্দ্র যেখানে বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর মানুষ বসবাস করে। অ্যাকুমেনোপলিস সমগ্র পৃথিবী জুড়ে গঠিত এক কল্প বিজ্ঞান নগরী হচ্ছে অ্যাকুমেনোপলিস। নেক্নোপলিস হচ্ছে উচ্চ প্রযুক্তি নির্ভর এবং শিল্প নির্ভর নগরী। একরোপলিস বলছে এটি নগরীর ঊর্ধ্বতন অংশ, যেমন দুর্গা প্রাকার, মুখ্য উপাসনালয় প্রভৃতি। ডেকাপলিস বলছে 10টি নগরীর সমন্বয়। পেন্টাপলিস বলছে 5টি নগরীর সমন্বয়। ট্রাইপলিস 3টি শহরের সমন্বয় লিবিয়ার ত্রিপোলি শহরের নাম অনুসারে। নেক্রোপলিস বলছে গ্রিক আক্ষরিক অর্থে মৃতের নগরী বা প্রাচীন নগরী, মহেঞ্জোদারো, হরপ্পা, এগুলো হচ্ছে তোমার নেক্রোপলিস। তাহলে এই হচ্ছে তোমার আমাদের জনবসতি সম্পর্কে মোটামুটি একটা ধারণা। তবে যাই হোক, দেখো বসতি গ্রামীণ এবং পৌর দুটোই হয়, তবে পৌর বসতির তোমার যে ভাগগুলো আছে তোমার, এবার দেখো পৌর বসতির বৈশিষ্ট্য এবং শ্রেণীবিভাগ যেগুলো আছে সেগুলো তোমার আমাদের যে ভাগগুলো আছে সেগুলো আমরা মোটামুটি জানলাম। এবার দেখো, যদি তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমি কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ। আচ্ছা, একটা কথা আমি ওখানে বলতে ভুলে গেছি, যা পরে তোমার সংযোজন করছি, সেটা হচ্ছে যে ভারতের জনগণনা অনুসারে তোমার আদমশুমারি অনুসারে পৌর বসতির শ্রেণীবিভাগ, এটা কিন্তু তোমাদের জানা খুবই দরকার। তো প্রথম শ্রেণীর শহর কোনটা, যেখানে তোমার জনসংখ্যা তোমার এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লাখ বা তার বেশি হলে সেটাকে বলছে প্রথম শ্রেণীর তোমার শহর। দ্বিতীয় শ্রেণীর শহর কোনটা, যেটা 50,000 থেকে 1 লাখের মধ্যে জনসংখ্যা, দ্বিতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণী যেটা 20,000 থেকে তোমার 49,000 পর্যন্ত যেটা আছে সেটাকে বলছে তোমার তৃতীয় শ্রেণী। চতুর্থ শ্রেণী যেটা 10,000 থেকে 19,000 পর্যন্ত, 20,000 পর্যন্ত যেটা, সেটা হচ্ছে চতুর্থ শ্রেণীর। পঞ্চম শ্রেণীর যেটা তোমার 5,000 থেকে তোমার 10,000 পর্যন্ত। ষষ্ঠ শ্রেণীর শহর যেখানে জনসংখ্যা 5,000-এর কম। এবং দেখো এখানে বলছে পৌর বসতির কার্যাবলী মূলত অপ্রাথমিক এবং অকৃষি নির্ভর। তোমার পরবর্তী বা সেকেন্ড এবং গৌণ কার্যকর্ম হলো পৌর বসতির মূল জীবিকা। শিল্প, কারখানা, ব্যবসা বাণিজ্য, পরিবহন, বিভিন্ন পরিষেবা ক্ষেত্রে তোমার কর্মীদের অধিকাংশই যুক্ত থাকে। পৌর বসতি শহর বা নগর রূপে গড়ে ওঠে। তাহলে দেখো শহর কোনটাকে বলছে, শহরের আয়তন গ্রামের আয়তন অপেক্ষা বড় হয়, জনসংখ্যার ঘনত্ব বেশি থাকে, এখানে যাতায়াতের সুযোগ সুবিধা এবং অধিকাংশ লোক অকৃষি কার্যে নিযুক্ত থাকে। বিভিন্ন দেশে শহর চিহ্নিত করতে জনসংখ্যার আয়তনকে বিবেচনা করা হয়। ভারতের ক্ষেত্রে এই জনসংখ্যা 5,000 জন। ঠিক আছে, এবার নগর কোনটাকে বলছে, শহরের কার্যাবলী যখন নিবিড়তর এবং বিস্তৃত হয়, বসতির ঘনত্ব আরও বৃদ্ধি পায়, পৌর কার্যক্রমের পরিধি বিস্তৃত হয়, পৌর পরিষেবা অঞ্চলের আয়তন বৃদ্ধি পায়, তখন নগর গড়ে ওঠে। মহানগর কোনটাকে বলছে, জনসংখ্যা বৃদ্ধির ফলে নগর যখন বৃহৎ আকার রূপ ধারণ করে তখন তাকে তোমার মহানগর বলা হয়। ভারতের 10 লক্ষ বা তার অধিক জনসংখ্যা বিশিষ্ট নগরকে মহানগর কিন্তু বলা হয়। হ্যাঁ, বর্তমানে ভারতে এরূপ মহানগরের সংখ্যা 53 বা 53টি। ভারতের প্রধান 4টি মহানগর হচ্ছে তোমার কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ এবং আহমেদাবাদ।
আহমেদাবাদ, অর্থাৎ এই ছটি প্রধান মহানগর। এরপর দেখো মেগা সিটি কোনটাকে বলছে, মূলত মহানগরকে ঘিরে এর উপকণ্ঠে অবস্থিত একাধিক পৌরবসতির সম্মিলনে গড়ে ওঠা বৃহদায়তন এবং অত্যধিক জনসংখ্যা বিশিষ্ট জনপদকে মেগা সিটি বলা হয়। প্রকৃতপক্ষে একটি মহানগরীর বিস্ফোরিত রূপ, তবে পৌরপুঞ্জ নয়। মেগা সিটি জনসংখ্যা 1 কোটির অধিক হয়। এবার মহাপৌরপুঞ্জ কোনটাকে বলছে, একাধিক ছোট বড় পৌর এলাকার সঙ্গে মূল নগরের একত্রীভবনকে মহাপৌরপুঞ্জ বা মেগালোপলিস বলে। এটিও মহানগরীর বিস্ফোরিত রূপ। কোনো মহানগর পার্শ্ববর্তী গ্রামাঞ্চলের মধ্য দিয়ে প্রসারিত হতে হতে ছোট বড় শহর ও শিল্পাঞ্চলগুলিকে সহজেই অধিগ্রহণ করে। এভাবে কয়েক শত বর্গ কিলোমিটার ব্যাপী এক বিশাল পৌর এলাকা সৃষ্টি হতে পারে, একে মেগালোপলিস বলা হয়। যেমন নিউ ইয়র্ক, টোকিও প্রভৃতি হচ্ছে মহানগরপুঞ্জ। তাহলে এটাই আমার এক্সট্রা ছিল, এটা আমি তোমার যুক্ত করে দিলাম। ধন্যবাদ।